আজ আমি ম্যাচ দেখতে গিয়ে হঠাৎ করে স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই যে প্রবাদ প্রতিম কথাটা রয়েছে সেটা মনে পড়ে গেল যে অ্যাটাক উইন্স ইউ ম্যাচেস বাট ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। অস্কার ব্রুজো তিনি একদম এই ব্যাপারটাকে পছন্দ করেন না। তিনি মনে করেন যে অ্যাটাক ওয়াইজই তিনি সব কিছুই করে দেবেন এবং ডিফেন্সে হয়তো তার খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ নেই। ডিফেন্সকে অর্গানাইজ করে রাখা, ডিফেন্ডারদেরকে প্রপার মেসেজ পাঠানো, 3D ডিফেন্সের ওপর দাঁড়িয়ে থাকে 3টে D: ডেডিকেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডিটারমিনেশন। এই 3টে জিনিস যদি তোমার মানে পুরোপুরিভাবে নয়ছয় হয়ে যায় সিস্টেম থেকে, দেন এই ধরনের হঠাৎ একটা শক লাগতেই পারে। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, অলমোস্ট দক্ষিণবঙ্গ জুড়েই বলবো, একটা আর্থকোয়েক হয়েছে। কিছু সেকেন্ডসের জন্য আমাদেরকে মোটামুটি নাড়িয়ে দিয়ে চলে গেছে। কিন্তু আজকের এই রেজাল্টটা, এই জামশেদপুরের এগেনস্টে 2-1 গোলে হার, এবং সবথেকে বড় কথা ইস্টবেঙ্গল 1-0 গোলে লিড নিয়েছিল, সেই জায়গা থেকে 2-1 গোলে হার ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ওই আর্থকোয়েকের থেকেও বেশি কিন্তু নাড়িয়ে দিয়ে যাচ্ছে। এবং কালকের ভিডিওতে আমি বেশ কিছু যে পয়েন্টকে রেজ করেছিলাম, অনেকেই সেগুলোকে খুব তাচ্ছিল্যের আকারে আমাকে বলে, অ্যাটাক করে। দ্যাটস পার্ট অফ মাই জব, কিছু বলার নেই তাতে। সেখানে কিন্তু বেশ কিছু ব্যাপার আজকে কমপ্লিটলি আমি বলবো রিফ্লেক্ট হয়েছে। কি কি? না, নাম্বার ওয়ান হচ্ছে যে এক্স প্লেয়ার, তারা কিন্তু ইস্টবেঙ্গলকে বহু সময়ে বেগ দেয়, এবং কেন তারা টিম থেকে বেরিয়ে গেল সেই উত্তরটা তারা যখন হান্ট করতে 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 ইস্টবেঙ্গলের অপোনেন্ট হিসেবে আসে, তারা কিন্তু সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করে। আজকে সেটা অবশ্যই কিন্তু নাম্বার ওয়ান মাদিতালাল, নাম্বার টু মেসি বৌলি, এবং এডমন্ড লালরেন্ডিকাকে তুলে নেওয়ার পর আমি বলবো সেটা কিন্তু মার্ক জোতান ভুইয়াও, যার আজকে এডমুন্ড থাকাকালীন পুরো ম্যাচ যাচ্ছিল। অলমোস্ট আমি বলবো যে যার ভুলেই ইস্টবেঙ্গল লিড পেয়েছিল, একটা অসাধারণ গোল এডমুন্ড করেছিল, সেই প্লেয়ারটা যখন এডমুন্ড চলে গেল, নন্দার মতো একটা খনিকে সে পেয়ে গেল, সে কিন্তু ফাটিয়ে দেখিয়ে দিল যে দেখো আমি কীরকম খেলতে পারি। এই একটা জায়গা। অ্যান্ড নাম্বার টু, সেটা হলো ডিসিপ্লিন কতটা ইস্টবেঙ্গল ডিফেন্সে দেখতে পাবো, কালকে আমি প্রশ্ন তুলেছিলাম। কারণ এখনও অবধি যে ধরনের অ্যাটাককে ইস্টবেঙ্গল ফেস করেছে তার থেকে এই জামশেদপুর কিন্তু ডিফারেন্ট। এই জামশেদপুরে যেমন স্পিড রয়েছে, ঠিক তেমন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়ে বিট করার একটা কিন্তু বিরাট বড় ক্ষমতা রয়েছে। দুটোই কিন্তু আজকে হলো, দুটোই আজকে হয়েছে। দুটো গোলের ক্ষেত্রে বা যে চান্সগুলো ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু এটা আজকে প্রমাণ, বিশেষ করে সেকেন্ড গোলটার ক্ষেত্রে সেখানে ডিফেন্স ছিল না। ডিফেন্স বলতে কিচ্ছু ছিল না, কারণ ডিফেন্ডারদের মাথার মধ্যেও হয়তো সেই মুহূর্তে পুরো স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার ইনজেক্ট হয়ে গেছে যে উই হ্যাভ টু স্কোর। আমার এই 1-1 রেজাল্টও আমার জন্য একদম ঠিক না, আমাকে জিততেই হবে। 1-1 হলেও কিন্তু এই ম্যাচটা আমার মনে হয় যে অনেক কি বলবো, পোয়েটিক জাস্টিস হতে পারতো ইস্টবেঙ্গলের জন্য 1-1 হলেও। কারণ যেভাবে জামশেদপুর খেলছিল, সেখানে যদি 1-1 রাখতে পারতো ইস্টবেঙ্গলের জন্য পোয়েটিক জাস্টিস হতো। হয়তো জামশেদপুরের জন্য হতো না। জামশেদপুর যে ধরনের মেন্টালিটি শো করেছে, যেভাবে ওরা জিততে চেয়েছে, সেইভাবেই কিন্তু ম্যাচটাকে ওরা কমপ্লিট করে বাড়ি ফিরলো, এবং 9 পয়েন্ট নিয়ে ওরা আপাতত গ্রুপ না, লিগ টেবিলের টপে রইল। আমি ইস্টবেঙ্গল কোচের আজকে যে ধরনের স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার দেখেছি, আমি পয়েন্ট করে রেখেছি, একে একে বলবো। 1 নম্বর হচ্ছে যে তার স্টার্টিং 11, তিনি যে স্টার্টিং 11টা নিয়ে এলেন, সেখানে অ্যান্টন সোইবার্গের কি রোল আমি বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। না তো পারলো সেইভাবে নিজের অনভ্যস্ত জায়গাতে কিছু খেলতে, না তো পারলো ঠিকঠাক করে বল রিসিভ করতে, না তো পারলো বল বাড়াতে। উপরন্তু ইস্টবেঙ্গল মিডফিল্ডের ওপর একটা মানে অন্য রকমের প্রেসার এলো, যে প্রেসারটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা ইস্টবেঙ্গলের কাছে ছিল না। কারণ এই অ্যান্টন সোইবার্গের এই জায়গাটা কোথাও একটা বিরাট বড় মাথা ব্যথার জায়গা হয়ে দাঁড়িয়েছিল। এখানে কোথাও বলতে হবে যে এডমুন্ড এবং মিগুয়েল, তারা ক্রমাগত যে ধরনের প্রেসার উল্টো দিকে জামশেদপুরের ডিফেন্সে রেখেছিল, সেখানে হয়তো খুব একটা মিডফিল্ড এক্সপোজ হয়নি। সেই কারণেই ইস্টবেঙ্গল 1-0 লিড নিয়ে লকার রুমে ফিরেছিল। বাট মাঝ মাঠে অ্যান্টন সোইবার্গ কেন এসেছিল, কিভাবে এলো, এসেই বা কী করলো, অন্ততপক্ষে বোধগম্য হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন তুমি দেখছো যে আমার টিমের মেন রাইট ব্যাক হি ইজ ফিট টু প্লে, তাহলে কেন তাকে রাইট ব্যাকে খেলিয়ে লালচুংনুঙ্গাকে সেন্টার ব্যাকে খেলিয়ে, যেটা তার সব থেকে বেস্ট পজিশন,
কেন জিকসনকে মোহাম্মদ রশিদের পার্টনার করে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ করা হলো না? একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমার হাতে একটা বিদেশি প্লেয়ার রয়েছে, মানে তাকে আমি শুরু থেকে ইউজ করব। উল্টো দিকে 4জন বিদেশি প্লেয়ার ইউজ হচ্ছে, আমিও 4জন বিদেশি প্লেয়ার ইউজ করবো। শুধুমাত্র এই সংখ্যার জায়গাটা কোথাও ইস্টবেঙ্গলকে ডেফিনেটলি আজকের ম্যাচে অনেকটা পিছিয়ে দিয়েছে। নেক্সট আমি যেটা পয়েন্ট করেছি সেটা হচ্ছে রং চেঞ্জেস। এমন সময়ে এমন ধরনের চেঞ্জ হলো যে সেখানে দাঁড়িয়ে কিন্তু জামশেদপুর মোমেন্টাম পেয়ে গেল। দেখো, হয়তো কিছুটা আমি বলবো যে প্লেয়ারদের একটু প্রবলেম হচ্ছিল, ফ্যাটিগ আসছিল, হয়তো টায়ার্ড লেগ হয়েছিল, বাট স্টিল বিপিন এবং এডমুন্ড যে ধরনের প্রেশার রাখছিল নিখিল বার্লা আর মার্ক জোদানপুইয়ার ওপর, সেই জায়গাটা কিন্তু হলো না। তবুও কিছুটা বিষ্ণু রেখেছিল, বাট বিষ্ণু খুব একটা কায়দা করতে পারছিল না। নন্দার কথা বলে তো ভাই লাভ নেই, মানে এরপরেও যদি নন্দকুমার শেখার টিম লিস্টে থাকে, অবাক আমি আর হব না, মানে খুব খুশিই হব যে ঠিক আছে, কোচ অনেকদিন পর আবার একজনকে পেয়েছেন যে একদম অন্ধভাবে তিনি বিশ্বাস করছেন। কারণ তিনি শুরু থেকে মাইন্ড সেট আপ রাখছেন যে এই প্লেয়ারটাকে আমি খেলাবোই, যখনই খুশি আমি খেলাবো, মানে আমি রেজাল্ট কি পাবো না পাবো ডাজন্ট ম্যাটার, আমি খেলাবোই। মনে আছে স্টিফেন কনস্ট্যান্টাইনের ছিল সুমিত পাসি, যেমনই হোক না কেন সিচুয়েশন আমি খেলাবোই। সেই সুমিত পাসি কিন্তু এখন আবার চেঞ্জড দাদুর হাতে পড়ে, বাট কনস্ট্যান্টাইনের সুমিত পাসি ছিল একটু অন্য ধরনের, মানে সুমিত পাসি খেলবেই, যাই হয়ে যাক না কেন সুমিত পাসিকে খেলাবোই। ঠিক আবার মোহনবাগানে হুয়ান ফেরান্দো যখন ছিল তখন হচ্ছে ওই গ্ল্যান মার্টিন্স আমি খেলাবোই, মানে খেলতে পারছে না, স্ট্রাগল করছে, হাঁপ ছেড়ে বেঁচে যাবে সমর্থকরা এই প্লেয়ারকে মাঠ থেকে তুলে নিলে, খেলাবোই আমি। সেরকম নন্দার মধ্যে দেখতে পেলাম পরপর 3টে ম্যাচে কোচকে বশীকরণ করে ফেলেছে এবং কন্টিনিউয়াসলি তাকে গেম টাইম দিচ্ছে এবং ইস্টবেঙ্গল সাফার করছে। নেক্সট যেটা আমি পয়েন্ট আউট করেছি, হ্যাঁ আরেকটা চেঞ্জের কথা বলতেই হবে, না হলে আমার অপরাধ হয়ে যাবে, সেটা হচ্ছে ইউসুফ এজাজারিকে তুলে ডেভিডকে নামানো। ডেভিডের গেম টাইম দরকার রয়েছে, ডেফিনেটলি দরকার রয়েছে, কিন্তু ইউসুফ এজাজারি যে প্রেসারটা রাখছিল জামশেদপুরের বক্সের মধ্যে, কারণ ওই দিকে ডিফেন্ডার যারা রয়েছে, স্টিফেনেজের হাইট হচ্ছে 6.5 ফিট, প্রতীক চৌধুরীর হাইট প্রায় 6 ফুট 1-2 ইঞ্চি, ওরকম দীর্ঘকায় দুজন ডিফেন্ডার, তাদের সামনে ইউসুফ এজাজারি মোটামুটি একটা প্রেজেন্স ফিল করাচ্ছিল। ডেভিড আমার নামার পর মনে হচ্ছিল যে এবার স্টিফেনেজে একটু হাঁপ ছেড়ে বাঁচলো, গোল তো করেছে, টিমের ক্যাপ্টেন, দায়িত্ব তো নিয়েছে, এবার আরও একটু সে রিল্যাক্স মোডে চলে গেল যে এই যে প্রেশারটা আসছিল এটা কিন্তু আর আসবে না। সেটাই কিন্তু হলো, সেটাই হলো, ডেভিড যা কিছু সুযোগ পেয়েছে কাজে লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি, কাজেও লাগাতে পারেনি। নেক্সট সেটা হচ্ছে সেট পিস থেকে প্রবলেম। এত দিন হয়ে গেল, এত ট্রেনিং সেশন, খুব এথিক্স মানা কোচ অস্কার ব্রুজো, তিনি মনে করেন যে একটা প্লেয়ারের 6 সপ্তাহের একটা প্রি সিজন হওয়া দরকার। দ্যাটস ওয়াই তিনি জেরিকে এখনও মাঠের বাইরে রেখেছেন, 2 সপ্তাহ তার এখনও সময় লাগবে টিমের মধ্যে ঢুকতে। কিন্তু এই সময়ের মধ্যে অন্ততপক্ষে সেট পিসের ভেরিয়েশন আমরা দেখতে পেলাম না। 3টে ম্যাচ হয়ে গেল, স্পেশালি আজকের ম্যাচ, আজকে বোধহয় 10-12টা কর্নার ইস্টবেঙ্গল পেয়েছে, আমি স্ট্যাটস এখনও চেক করিনি, 10-12টা কর্নার মিনিমাম তো পেয়েছে। সেই কর্নারগুলো থেকে সেই অর্থে কোয়ালিটি ডেলিভারি হয়নি। ইভেন বক্সের বাইরে থেকে, বক্সের একটু ডিস্টেন্স থেকে ইস্টবেঙ্গল অনেকগুলো ফ্রিকিক পেয়েছে, সেইভাবে প্রপার ডেলিভারি কিন্তু হয়নি। যতটা এই ধরনের সেট পিস থেকে ভেরিয়েশন আমি অন্ততপক্ষে জামশেদপুরের ক্ষেত্রে দেখেছি, তারা গোল যেমন করেছে, অলমোস্ট পোস্ট ছুঁয়ে বেরিয়ে যাওয়ার মতো শটও কিন্তু মাদিতালাল নিয়েছে। নিকোলা যে সেট পিস নিয়েছিল কর্নার থেকে, যে বলটা রেখেছিল, এত সুন্দরভাবে সেটা সুইং করেছে, এমন একটা জায়গাতে স্টিফেনেজের মাথায় এসেছে, তাকে মার্ক যদি করে মোহাম্মদ রাকিব, যার হাইট মেরে কেটে বোধ হয় 5.5 ফিট হবে, হয়তো তার থেকে কমও হতে পারে বা বেশি হতে পারে, কিন্তু ওই অ্যাভারেজ হচ্ছে 5.5 ফিট, তাহলে যেটা হওয়ার দরকার সেটাই কিন্তু হয়েছে। এবং এর সাথে আরও একটা ব্যাপার যেটা আমি নোট ডাউন করেছি, সেটা হচ্ছে মিডফিল্ডে কন্ট্রোল না রাখতে পারা। যেটা বললাম যে ওই যে তুমি শুরু থেকে যখন একটা প্লেয়ার যে ওই পজিশনের জন্য অভ্যস্তই নয় তুমি তাকে নামিয়ে দিচ্ছ, তার মানে তোমার মাঝমাঠে তুমি এতদিন ধরে যে কন্ট্রোলটা দেখাচ্ছিলে, যে কম্পোজারটা দেখাচ্ছিলে, যে কোথাও দেখাচ্ছিলে যে দেখো মাঝমাঠ আমার কন্ট্রোলে, মানে ম্যাচ আমার কন্ট্রোলে, তুমি রাখতে পারলে না। উল্টো দিকে নিকোলা, মাদি তালাল, তারা যে মিডফিল্ডকে কন্ট্রোল করছিল, এবং প্রণয় হালদার ভাই আজকে কার্ড বোধহয় দেখেনি, মানে অত্যন্ত আশ্চর্যের একটা ঘটনা যে এই ধরনের একটা হাই ইন্টেন্স ম্যাচ, যেখানে অন্ততপক্ষে প্রণয়দের মতো প্লেয়াররা
তারা মারকুটে স্বভাবের জন্যই পরিচিত, তারা সেই খেলাটাই খেলে, সেখানে কিন্তু বোধহয় কার্ড দেখেনি। এবং মোটামুটি মিগুয়েল সে যে আজকে সুপার ডেঞ্জারাস হতে পারেনি, যতটুকু খেলা হয়েছে সেটা তো মিগুয়েলের থ্রুতেই হয়েছে, সে যে সুপার ডেঞ্জারাস হতে পারেনি তার পেছনেও কিন্তু এই প্রণয় হালদারের ভূমিকা রয়েছে। তো এই রকম মিডফিল্ডারদের এগেনস্টে বিদেশি কোয়ালিটি প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার, তাদের এগেনস্টে যে ধরনের মিডফিল্ড কন্ট্রোল দরকার ছিল ইস্টবেঙ্গলে কিন্তু হয়নি। সো ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে এর আগেও এটা প্রমাণ হয়েছে যে অস্কার ব্রুজো তিনি কনসিস্টেন্সির অভাবে ভোগেন, কিন্তু একটা লম্বা লিগ যেখানে মানে সেকেন্ড রাউন্ডে ফিরে আসার একটা চান্স রয়েছে, সেখানে একটা কনসিস্টেন্সির অভাব থাকা আর এই ট্রাঙ্কেটেড সিজনে কনসিস্টেন্সির অভাব থাকা দুটো কিন্তু সেম নয়। এই সিজনে আমি এর আগেই বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, যে তুমি যদি একটা ম্যাচ স্লিপ করো, যারা অন্ততপক্ষে চ্যাম্পিয়নশিপটাকে চেজ করছে, যে 5-6টা টিম যারা মনে করছে আমার যা স্ট্রেংথ রয়েছে উই ক্যান বি চ্যাম্পিয়ন, সেখানে তো আমরা শুরু থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে টপ ফেভারিটস হিসেবে ধরে রেখেছি, জানি না ভবিষ্যৎ কি বলবে। তো তারা যদি পয়েন্ট লস করে, সাথে বাকি যারা রয়েছে সবাই, তাহলে কিন্তু অপোনেন্টদের সুবিধা হয় এবং বাকিরা যারা নিচের দিকে রয়েছে তারাও কিন্তু পরবর্তী সময়ে আরও বেটার করার রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করে। তো এই সময়ে এই রকম একটা ভাইটাল ম্যাচ, যেখানে এরপর এফসি গোয়ার এগেনস্টে ইস্টবেঙ্গলকে খেলতে হবে, তার আগে এই ধরনের রেজাল্ট, এই ধরনের পারফরমেন্স এবং এই ধরনের ডিফেন্সের ডিসিপ্লিন ব্রেক হয়ে যাওয়া, এটা কখনোই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আজকে একদমই ঠিকঠাক রেজাল্ট হলো না, খুবই খারাপ রেজাল্ট। এবং পারফরমেন্সও ওয়াইজও ইস্টবেঙ্গল অনেক ডাউন ছিল। জামশেদপুরের মধ্যে যে খিদেটা ছিল সেটা ইস্টবেঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়নি। হয়তো বহু মাঠের মধ্যে হওয়া রেফারিং ডিসিশনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এবং গোলগুলো, প্রত্যেকটা গোলই আমি বলবো অসাধারণ হয়েছে। ঠিক যেমন এডমুন্ডের গোলটা হয়েছে, ঠিক তারপর সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল চেষ্টা করলে হয়তো লিড পেতে পারতো, হয়তো যে প্রেসারটা নিয়ে জামশেদপুর এফসি ডিফেন্স লকার রুমে গেছিলো সেই প্রেসারটা রাখতে পারতো, সেটা হয়তো কোচের কারণে অনেকটা ব্যর্থ হয়েছে। আমি অন্ততপক্ষে পার্সোনালি বলবো, শুরুতে তার হয়তো যে চেঞ্জগুলো দরকার ছিল সেটা তিনি করতে পারেননি, যে চেঞ্জ অনেক লেটে করেছেন সেটা আবার একদমই ক্লিক করেনি। এবং উল্টো দিকে জামশেদপুরের যে দুটো গোল, একটা সেট পিস থেকে এবং একটা বিউটিফুল মুভমেন্ট থেকে, মাদি তালালের একটা পাস, সেখান থেকে রেই তাসিকাওয়ার একটা অসাধারণ ফিনিশ, সেখানে গোলকিপারের কিছু করার থাকে না, কারণ তোমার প্রথমে ডিফেন্সটা ভেঙে যাচ্ছে, তাদের মধ্যে কোনো কম্বিনেশন নেই, এবং যে জায়গা থেকে ফিনিশটা হয়েছে, যেভাবে ফিনিশটা করেছে, যে অ্যাঙ্গেলে ফিনিশটা হয়েছে, সেখানে গোলকিপারের সিরিয়াসলি কিছু করার নেই। 3টে গোল অসাধারণ হয়েছে, দেখার মতো হয়েছে, ম্যাচটা উপভোগ্য হয়েছে। একজন সাধারণ ফুটবল দর্শক হিসাবে ম্যাচটাকে আমি চেটেপুটে উপভোগ করেছি। তোমরা কি দেখলে ম্যাচের মধ্যে, কি কি মিস করলে, কি কি পেলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি অবশ্যই ধরিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।